হ্যালো স্টুডেন্টস, তো আজ আমরা দেখব সেন্টেন্সের কতগুলি ভাগ। আমরা প্রায়শই বলে থাকি, কেউ বলি সেন্টেন্সের 5টি ভাগ, কেউ বলি সেন্টেন্সের 3টি ভাগ, কিন্তু আমি তোমাদের বলবো সেন্টেন্সের 2টি ভাগ। সেটা কেন সেটাও বলে দিচ্ছি। কেন? অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, যে কথাটা আমি লিখেছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ গঠনগত পার্থক্যের ভিত্তিতে। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার মানে গঠনের ভিত্তিতে, গঠন অনুযায়ী। কার গঠন? বাক্যের গঠন। বাক্যের গঠন অনুযায়ী সেন্টেন্স অর্থাৎ বাক্য 3 প্রকার। আর যদি বলি বাক্যের অর্থ অনুযায়ী, অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ বাক্যের অর্থ অনুযায়ী, অ্যাকর্ডিং টু মিনিং বাক্যের অর্থ অনুযায়ী সেন্টেন্স অর্থাৎ বাক্য 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। তাহলে আমরা বেসিক্যালি কি বলবো, সেন্টেন্সকে আমরা 2টি ভাগে ভাগ করব। সেটা হচ্ছে একটা অর্থগত পার্থক্যের ভিত্তিতে, একটা হচ্ছে গঠনগত পার্থক্যের ভিত্তিতে। এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে অর্থগত পার্থক্যের ভিত্তিতে সেন্টেন্স কত প্রকার, তাহলে বলবে 5 প্রকার। যদি বলো গঠনগত পার্থক্যের ভিত্তিতে সেন্টেন্স কত প্রকার, তাহলে বলবে 3 প্রকার। মনে থাকবে? ভেরি গুড। তো এবার অর্থগত পার্থক্যের ভিত্তিতে গঠনগত পার্থক্যের ভিত্তিতে যে 3 প্রকার সেন্টেন্স, সেটা হচ্ছে একটা সরল বাক্য অর্থাৎ সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। এই সরল বাক্যের অনেক নিয়ম আছে, সেগুলো আমরা করাবো। কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। আর এদিকে কি আছে? অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থগত পার্থক্যের ভিত্তিতে, অর্থের পার্থক্যের ভিত্তিতে যে সেন্টেন্স 5 প্রকার, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার অ্যাফার্মেটিভের সঙ্গে গুলিয়ে ফেলো না। অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁবাচক বাক্য, সেটা তোমার যে কোনো বাক্য হতে পারে, হ্যাঁবাচক নাবাচক হতে পারে। কিন্তু অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতি মানে সেখানে নিতান্তই শুধু একটা কিছুর সম্বন্ধে বক্তা তার কথাটা তুলে ধরবে, নিতান্তই বক্তার একটা বিবৃতি তুলে ধরা হয়। সেখানে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কখনোই প্রশ্ন বোঝাবে না, আবেগ বোঝাবে না, ইচ্ছা প্রার্থনা বোঝাবে না, এমনকি আদেশ উপদেশ অনুরোধও বোঝাবে না। তো সেই সমস্ত বাক্যকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। এদের আমরা বিস্তারিত একটা একটা করে করবো, যদিও তবু একবার বলে দিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো বুঝতেই পারছো, প্রশ্নসূচক বাক্য, অর্থাৎ যে সমস্ত বাক্যের দ্বারা আমরা কি প্রশ্ন করি, যে সমস্ত বাক্যের দ্বারা আমরা প্রশ্ন করি সেটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? ইম্পারেটিভ সেন্টেন্স একদম জিনিস সোজা জিনিস, আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য, অর্থাৎ যে সমস্ত বাক্যে আদেশ উপদেশ অনুরোধ এই ধরনের কথাগুলোকে বোঝানো হয়, সেই সমস্ত বাক্যকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর কি আছে? অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ কথার অর্থ কি? অপটাটিভ হচ্ছে ইচ্ছা প্রার্থনা সূচক। কি? ইচ্ছা বা প্রার্থনা সূচক। যে সমস্ত বাক্যে বক্তার মনের ইচ্ছা বা প্রার্থনাকে প্রকাশ করবে, সেই সমস্ত বাক্যকে বলা হবে অপটাটিভ সেন্টেন্স। নেক্সট, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি তাহলে? এক্সক্লামেটরি সেন্টেন্সটা হচ্ছে সেই সমস্ত বাক্য, যে বাক্যগুলোতে বক্তার মনের আবেগ প্রকাশ পায়, দুঃখ প্রকাশ পায়, কষ্ট প্রকাশ পায়, এই যে ধরনের কথাগুলো, যেমন আমরা বলি হায় হায় লোকটি আর নেই, এই যে ধরনের কথাগুলো, এই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তোমরা একটা একটা করে প্রথমে আমরা এই অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ তোমরা লিখে নিতে পারো অর্থের পার্থক্যের ভিত্তিতে, গঠনের পার্থক্যের ভিত্তিতে, বা অর্থগত পার্থক্যের ভিত্তিতে, গঠনগত পার্থক্যের ভিত্তিতে সেন্টেন্সের বিভাগ 3টি, অর্থগত পার্থক্যের ভিত্তিতে সেন্টেন্সের বিভাগ 5টি। 1 2 3 4 5। গুড। নেক্সট আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে এবার তোমরা বলতে পারো তাহলে অ্যাসার্টিভটা কোথায় গেল, তাই না? অ্যাসার্টিভটা আমি আগে তোমাদের শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। অ্যাসার্টিভে তেমন কিছুই নেই। অ্যাসার্টিভ হচ্ছে সেই সমস্ত বাক্য যেখানে কি কর্তা শুধুমাত্র একটা বিবৃতি তুলে ধরা হয়। সেখানে কি বলছি আমি? আদেশ উপদেশ অনুরোধ প্রশ্ন আবেগ ইচ্ছা প্রার্থনা এসব কিছু কোনো কিছুই প্রকাশ পায় না। যেমন বলি রাম ইটস রাইস, রাম ভাত খায়। দ্য বয়েজ প্লে ফুটবল, ছেলেরা ফুটবল খেলে। দ্য চাইল্ড ইজ ক্রাইং, শিশুটি কান্না করছে। এই ধরনের কথাগুলো এখানে কি বক্তার শুধু একটা মনের ভাব প্রকাশ পেয়েছে। একবার তোমরা দেখে নাও যে এখানে কোনো আবেগ, কোনো প্রশ্ন বা কোনো আদেশ উপদেশ অনুরোধ, কোনো ইচ্ছা প্রার্থনা কোনো কিছুই কিন্তু বোঝানো হয়নি। এরা হচ্ছে অ্যাসার্টিভ, মানে শুধুমাত্র একটা বিবৃতি। এখানে শুধু একটা বিবৃতিকে প্রকাশ করা হয়েছে, অন্য আর কিছুই নেই। তো আমরা যে এই অর্থগত পার্থক্যের ভিত্তিতে যে সেন্টেন্সটায় আমরা সবচেয়ে বেশি হোঁচট খাই, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আমাদের আজকের এই আলোচ্য বিষয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবাচক বাক্য। কি বলে? প্রশ্নবাচক বাক্য। প্রশ্নবাচক বাক্য।
এই প্রশ্নবোচক বাক্য কীরকম হয়? প্রশ্ন আমরা দু রকমের করি। প্রশ্ন বেসিক্যালি আমরা দু ধরনের করি। কেমন? এমন ধরনের একটা প্রশ্ন করি যে প্রশ্নটাকে করলে শ্রোতা শুধু একবারই উত্তর দেবে হ্যাঁ বা না। যদি আমি কাউকে বলি কিরে তুই কি স্কুলে গিয়েছিলি, তাহলে ও যদি গিয়ে থাকে তাহলে বলবে হ্যাঁ, যদি না গিয়ে থাকে তাহলে বলবে না। তো এই ধরনের প্রশ্নগুলোকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন। কি বলবো? ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ সেই সমস্ত প্রশ্ন যার উত্তর হ্যাঁ বা না হয়। আর যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি না তাদেরকে বলবে ডাব্লিউএস কোশ্চেন। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনগুলো কীরকম হয়? তাহলে আমরা যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, তুমি কি বলবা? হ্যাঁ না, হলো? কখনোই নয়। তোমাকে তখন কিছু না কিছু তোমাকে বলতে হচ্ছে। তোমাকে বলতে হবে আমার নাম রাম, আমার নাম শ্যাম, আমার নাম যদু, আমার নাম মধু, কিছু একটা তো বলতে হচ্ছে। তো সেই সমস্ত যে কোশ্চেনগুলো অর্থাৎ প্রশ্নগুলো তাদের বলে ডাব্লিউএস কোশ্চেন। আর যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে করি তাদেরকে বলে ইয়েস নো কোশ্চেন। এবার আমরা একটার পর একটা আমরা দেখে নেব ইয়েস নো কোশ্চেন। আজকের বিষয় হচ্ছে আমাদের স্পেশালি ইয়েস নো কোশ্চেনগুলো আমরা আগে শিখবো। কারণ ইয়েস নো কোশ্চেন যদি তোমাদের শেখা হয়, ডাব্লিউএস শুধু ডাব্লিউএস ওয়ার্ডটাকে সামনে বসিয়ে উত্তরটাকে বাদ দিলেই হয়ে গেল। তো ডাব্লিউএস করা আমাদের খুব সহজ হবে যদি আমরা ইয়েস নোটা একবার বুঝে নিই। লেটস বিগিন। তো ইয়েস নো যে কোশ্চেন, ইয়েস নো কোশ্চেনগুলোকে একবার মন দিয়ে দেখবে কীভাবে হয়। এখানে একবার দেখো, হি ইটস রাইস, সে খায় ভাত, অর্থাৎ সে ভাত খায়। সে ভাত খায়, এখানে দেখো কি, একবার খেয়াল করে দেখো, আমরা যখন নেগেটিভ করেছি অর্থাৎ নাবাচক করেছি, তখন আমরা অক্সিলারি ভার্ব না থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট, এখানে যতগুলো আছে সব প্রেজেন্টের উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার জন্য আমরা ডু এর সাহায্য নিয়েছিলাম। কার সাহায্য নিয়েছিলাম? ডু এর সাহায্য নিয়েছিলাম। আর কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। হি ইটস রাইস, সে ভাত খায়, সে ভাত খায়, তাই না? তাহলে এখানে দেখো ভার্বের যে এস, তখন এটা এখানে চলে আসে, আর ডু এর সঙ্গে যুক্ত হতে গেলে তখন ইএস হয়। এবার কোশ্চেন করার জন্য, ইয়েস নো কোশ্চেন করার জন্য আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্বের দরকার। সেটাকে আমরা নিয়ে নিলাম। কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইয়েস নো করার সময় অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডু এর সাহায্য নেই, ঠিক নেগেটিভের মতন করেই। নেগেটিভে যেরকম আমরা ডু এর সাহায্য নেই, ডাসের সাহায্য নেই, সেরকম এখানে আমরা ডুকে ডাস করে নিলাম। হি ইটস রাইস, তাহলে ডাজ হি ইট রাইস, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? এবার দেখো, তাহলে এই যে এস বাই এস সেটা চলে গেল এখানে। আর ডু এর সঙ্গে কখনো শুধু এস যুক্ত হয় না, ইএস যুক্ত হয়। এখানে শুধু এস আছে, কিন্তু এখানে ইএস হয়েই যুক্ত হবে। ইটটা যেহেতু এস বাই এসটা চলে গেল, সেহেতু এটা ইট হয়ে গেল, ইটসটা হয়ে গেল ইট। আর হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে বড় হাতের ছিল, এখানে মিডিলে চলে আসে, তাই ছোট হাতের হয়ে গেছে। ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? নেক্সট পরেরটা দেখো, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে দেখো এস বাই এসের ঘটনাটি নেই। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ডু যখন ব্যবহার করছো, অলরেডি এখানে একটা ডু আছে, আবার প্রশ্ন করার জন্য আমি আবার ডুকে নিব, কেমন করে? তাহলে এটা কি হবে? তাহলে কি করতে হবে আমাকে? এই যে ডুটা, এই ডুটা হচ্ছে মেইন ভার্ব। কি? মেইন ভার্ব, মূল ক্রিয়া। আর আমরা যে ডুটা এখন নেব সেটা হচ্ছে কি? সাহায্যকারী ক্রিয়া। ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি? আমি অন্য কাউকে বলছি আমি কি কাজটা করি, সে উত্তর দিবে তুমি করবা কি করবা না, তাই না? তো নেক্সট পরে দেখো, রাম ইজ সুইমিং, রাম সাঁতার কাটিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন আমরা নেগেটিভ করেছি তখন কী করেছি? শুধু এমই স্যারের পরে নট বসিয়েছি। এখানে শুধু রাম ইজ নট সুইমিং এরকম করেছি। আর এই ইয়েস নোর ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্বটাকে সামনে এনে দাও। এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, একে শুধু সামনে এনে দাও। ইজ রাম সুইমিং, রাম কি সাঁতার কাটছে? হয়ে গেল। বোঝা গেছে? তো এই একইভাবে প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর এটাকে শুধু সামনে এনে দাও। আর ইউ স্মোকিং, আর ইউ স্মোকিং, তুমি কি ধূম্রপান করছো? তুমি কি স্মোকিং করছো? হয়ে গেল। নেক্সট এবার দেখো, দে হ্যাভ, দ্য ম্যান হ্যাজ, বিনা হ্যাজ বিন, দে হ্যাভ বিন,
এখানেও কিন্তু আমরা অক্সিলারি ভার্ব পেয়ে যাচ্ছি, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলোকে সামনে আনলেই হবে। এখানে কিন্তু বিনটাকে সামনে আনতে হবে না, শুধু হ্যাভটাকে সামনে আনলেই হচ্ছে। তাহলে আমরা কি করবো এখানে, দে হ্যাভ ফিনিশড ওয়ার্কিং, তাহলে হ্যাভটাকে সামনে করে দিয়ে দেটাকে পিছনে করে দেবো। হ্যাভ দে ফিনিশড ওয়ার্কিং, তাহারা কি কাজ শেষ করেছে, হলো। ঠিক এখানেও দ্য ম্যানটার আগে হ্যাজ বসাবো। হ্যাজ দ্য ম্যান কিল দ্য টাইগার, লোকটি কি বাঘটিকে মেরেছে, হয়ে গেল। ঠিক একইভাবে বিনা হ্যাজ বিন কুকিং ফর অ্যান আওয়ার, বিনা 1 ঘন্টা ধরে রান্না করছে। তো এই জায়গায় যদি আমরা করি তাহলে বিনা 1 ঘন্টা ধরে রান্না করছে, তো আমরা শুধু হ্যাজটাকে সামনে দেবো, বিনটাকে কিন্তু পজিশন মতোই রেখে দেবো, বিনটা বিনের জায়গায় থাকবে, বিনা হ্যাজ বিনা বিন কুকিং ফর অ্যান আওয়ার, বিনা কি 1 ঘন্টা ধরে রান্না করছে, অবশ্যই কিন্তু কোশ্চেন মার্কটা দিতে ভুলবে না, কোশ্চেন মার্ক দিতে ভুলে গেলে কিন্তু কাটা হচ্ছে না। এখানেও ঠিক একইভাবে শুধু হ্যাভটাকে সামনে এনে দাও। হ্যাভ দে বিন ওয়েটিং হিয়ার ফর ইউ, তাহারা কি এখানে তোমার জন্য অপেক্ষা করছে, এখানে দেখো তোমরা একটা জিনিস ভাবতে পারো যে এখানে তাহলে এই যে বিন বসিয়েছো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তো কোনো একটা ঘটনা বা কাজ কিছু সময় ধরে চলে, তো এখানে তো সময়টা দেওয়া নেই, তো তোমাকে সেটা ধরে নিতে হবে যে কিছু সময় ধরেই ওরা ওয়েট করছিল। নেক্সট আমরা দেখব পাস্টে। এবার হচ্ছে পাস্টের যে টেন্সগুলো আমরা করেছি পূর্বে, আমরা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার ইয়েস নো কোশ্চেনগুলো একবার দেখিনি। তো পাস্টের আমরা যেরকম নেগেটিভ করার সময় পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিটের সাহায্য নিয়েছিলাম, ঠিক একইভাবে এখানে ডিটের সাহায্য নিয়ে আমরা কোশ্চেন করব। রাম ওয়েন্ট টু এ পিকনিক, রাম একটি পিকনিকে গিয়েছিল, রাম একটি পিকনিকে গিয়েছিল। রাম কি একটি পিকনিকে গিয়েছিল, তখন তোমাকে কিসের সাহায্য নিতে হবে, ডিড। কেন নিতে হলো, ঠিক প্রেজেন্ট ইনডিফিনিটের মতন, যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে কি হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব না থাকায় আমরা ডু এর সাহায্য নিয়েছি, পাস্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমরা ডিটের সাহায্য নিচ্ছি, অর্থাৎ ডু এরই পাস্ট ফর্ম ডিড রাম। এবার অলরেডি একটা পাস্ট ফর্ম আমরা নিয়েছি, এবার এই ওয়েন্ট অর্থাৎ গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে আমরা কিন্তু মূল ভার্বটির আর পাস্ট ফর্ম নিতে পারবো না, তখন এটাকে আমরা কি করব, প্রেজেন্ট ফর্ম করে দেবো। তার মানে গো, ডিড রাম গো টু এ পিকনিক, রাম কি একটি পিকনিকে গিয়েছিল। নেক্সট একইভাবে পরেরটা আমরা দেখব, দ্য ম্যান স এ টাইগার, লোকটি একটি বাঘ দেখেছিল। এখানেও ঠিক একইভাবে কিন্তু শুধু মূল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নেই, যে কারণে আমরা কি নিব, ডিড দ্য ম্যান, সটা হয়ে গেল সি, এই যে সটা হয়ে গেল সি, কারণ এখানে অলরেডি আমরা পাস্ট ফর্ম নিয়েছি, তাহলে এই সটা পাস্ট ফর্মে আসে, তো এই সটার আমরা প্রেজেন্ট ফর্ম নিয়ে নিলাম সি। ডিড দ্য ম্যান সি দ্য টাইগার, সি এ টাইগার, দা নয় এ টাইগার, লোকটি কি একটি বাঘ দেখেছিল, এই হলো। নেক্সট আমরা আসবো কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতন পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কী করেছি, এম ইস আরকে শুধু সামনে এনেছি, ঠিক একইভাবে এখানে ওয়াস ওয়ারটাকেও সামনে এনে দাও। এখানে কী আছে, দ্য গার্ল ওয়াস, তাহলে ওয়াস দ্য গার্ল করে দাও, ওয়াস দ্য গার্ল লুকিং ফর এ ডগ, মেয়েটি কি একটি কুকুর খুঁজিতেছিল। দ্য গার্ল ওয়াস লুকিং ফর এ ডগ, মেয়েটি একটি কুকুর খুঁজিতেছিল। তাহলে আমরা ওয়াসটাকে সামনে নিলে কি হয়ে গেল, মেয়েটি কি একটি কুকুর খুঁজিতেছিল, হলো। নেক্সট দ্য ডগ ওয়াস বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করিতেছিল। এবার কুকুরটি কি ঘেউ ঘেউ করিতেছিল, শুধু ওয়াসটাকে সামনে এনে দাও, ওয়াস দ্য ডগ
ওয়াজ দ্য ডগ বার্কিং, কুকুরটি কি ঘেউ ঘেউ করতেছিল? প্রশ্ন হয়ে গেল। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন আমরা হ্যাজ হ্যাভকে সামনে এনেছি, পাস্ট পারফেক্ট টেন্সও আমরা শুধু হ্যাডটাকে সামনে এনে দেবো, প্রশ্ন হয়ে যাবে। হ্যাড হি ফিনিশড রিডিং দ্য নোবেল, এখানে হি ছিল তো নাকি? হ্যাড হি ফিনিশড যদি এরকম থাকে যে হি হ্যাড, তাহলে হি হ্যাডটাকে আমরা কী করবো? হ্যাডটাকে সামনে, হিটাকে পেছনে, তাহলেই হয়ে গেল। হ্যাড হি ফিনিশড রিডিং দ্য নোভেল। ছিল কি? ছিল হচ্ছে হি হ্যাড ফিনিশড রিডিং দ্য নোভেল, সে নোবেল পড়া শেষ করেছিল। তাহলে আমরা প্রশ্ন করলে কি করব? সে কি নোবেল পড়া শেষ করেছিল? হ্যাড হি ফিনিশড রিডিং দ্য নোভেল হলো। নেক্সট, দে হ্যাড প্লেড ওয়েল ইন দ্য ম্যাচ, সে ম্যাচে খুব ভালো খেলেছিল, সে ম্যাচে ভালো খেলেছিল। প্রশ্ন কি করব? সে কি ম্যাচে ভালো খেলেছিল? শুধু হ্যাডটাকে সামনে এনে দাও, হয়ে গেল প্রশ্ন। শুধু হ্যাডটাকে সামনে এনে দাও, সে নয় তাহারা কি ম্যাচে ভালো খেলেছিল? হ্যাড দে হ্যাড প্লেড ওয়েল ইন দ্য ম্যাচ, তাহারা খেলায় ম্যাচে ভালো খেলেছিল। তাহলে আমরা হ্যাডটাকে সামনে এনে দিলে প্রশ্ন কি হয়ে যাচ্ছে? তাহারা কি খেলায় বা ম্যাচে ভালো খেলেছিল? নেক্সট, রাম হ্যাড বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, অবশ্যই কোশ্চেন মার্কটা দিতে ভুলবে না। রাম হ্যাড বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, রাম 1 ঘন্টা ধরে খেলছিল। শুধু হ্যাডটাকে সামনে এনে দাও, আর কিচ্ছু করতে হবে না। হ্যাড রাম বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, রাম কি 1 ঘন্টা ধরে খেলিতেছিল? হয়ে গেল। নেক্সট, পরেরটা দেখো, পরেরটাও একইভাবে শুধু হ্যাডটাকে সামনে দাও। দে হ্যাড বিন ওয়ার্কিং বিফোর আই কেম দেয়ার, আমি ওখানে যাওয়ার পূর্ব থেকেই তাহারা ওখানে কাজ করিতেছিল। দে হ্যাড বিন ওয়ার্কিং, তাহলে আমি কি বললাম? ওই হ্যাডটাকে শুধু সামনে দাও, বিনকে কিন্তু সামনে আনবে না। হ্যাড দে বিন ওয়ার্কিং বিফোর, তাহারা কি আগে থেকেই কাজ করতেছিল? আই কেম দেয়ার, আমি ওখানে আসার আগে থেকেই কি তাহারা কাজ করতেছিল? এই হচ্ছে ফার্স্ট টেন্সের ইয়েস নো কোশ্চেন। এবার আমরা দেখব ফিউচার টেন্স। এই ফিউচার টেন্সের যে ইয়েস নো কোশ্চেনগুলো আমরা দেখব, সেটা হচ্ছে এটি প্রেজেন্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, শেষেরটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফিউচারে কিচ্ছু করতে হয় না, শুধু উইলটাকে সামনে এনে দাও, উইলকে সামনে এনে দাও, কাহিনী শেষ। যাই থাক। এবার তোমাদের অনেক স্টুডেন্টের প্রশ্ন হবে, আমি এই অর্থগুলোই বুঝতে পারছি না, আমি প্রশ্ন কি করব? তোমাকে বুঝতে হলে তোমাকে এর আগের যে ভিডিওসগুলোতে দেওয়া আছে, যে ক্লাসগুলো আমি দিয়েছি টেন্সের উপর, পার্ট অফ স্পিচের উপর, সেগুলোকে একটু ভালো করে দেখে আসো, তাহলেই তুমি বাবা এটা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা কি করব? শুধু উইলটিকে সামনে এনে দেব। তাহলে আমরা করতেই পারি, উইল রাম প্লে ফুটবল, রাম কি ফুটবল খেলবে? এবার তোমরা হয়তো ভাবছো, এত ছোট ছোট বাক্যের আমরা করে দেখাচ্ছে মাস্টারমশাই, তাহলে এই বড় বড় বাক্যগুলো আমরা বইয়ের মধ্যে পড়ি, এত ছোট ছোট বাক্য তো আমাদের বইয়ে থাকেই না। আরে বাবা, এই ছোট ছোট বাক্যগুলোই শেখো, এরাই হচ্ছে মূল জিনিসটুকু, আর বাকি জিনিস তুমি যোগ করতে পারবে। দেখো আমি যোগ করে দেখাচ্ছি। উইল রাম প্লে উইথ আস, রাম কি আমাদের সঙ্গে খেলবে? উইথ আস, আরো বড় করো, ইন দ্য ম্যাচ, আরো বড় করা যাবে। তোমরা যদি করতে চাও আরো বড় করা যাবে, কোনো টেনশন নেই। আমি ছোট দেখো, তাহলে মূল কথা কিন্তু এটুকু, কথা হচ্ছে এইটুকু। তুমি কি বড় করবে সেটা আলাদা জিনিস, সেটা আমি পরে তোমাদের আরো বড় সেন্টেন্স কী করে তৈরি করতে হয় তার জন্য আমি আলাদা করে ভিডিওস একটা বানিয়ে দেবো, একটা ক্লাস আমি দিয়ে দেবো, কী করে তোমাদের সেন্টেন্সগুলোকে ম্যাকিং করবা, কীভাবে বড় সেন্টেন্স তৈরি করা যাবে, কী যুক্ত করলে সেন্টেন্সটাকে আরও বড় করা যায়, কেন যুক্ত হয়, কীভাবে যুক্ত হয়, আমি সেগুলো দেখিয়ে দেবো। এখন তোমরা এগুলোই ভালো করে আগে শিখে নাও। আসলে তথ্যগুলো ঠিকঠাক না থাকলে তোমরা কিন্তু করতে পারবে না। তাহলে হি উইল কুক রাইস, সে ভাত রান্না করবে। এখন কী হবে? উইলটা সামনে চলে আসবে, হিটা পিছনে চলে আসলো। উইল হি কুক রাইস, সে কি ভাত রান্না করবে? উত্তর কী আসবে? হ্যাঁ বা না।
নেক্সট পরেরটাও ঠিক একইভাবে, শুধু উইলটাকে সামনে এনে দাও। উইল শি বি রানিং, সে কি দৌড়তে থাকবে? ঠিক একইভাবে পরেরটাতেও উইলটাকে সামনে এনে দাও। উইল দে বি গোয়িং টু দিল্লি, তারা কি দিল্লি যাইতে থাকবে? ঠিক একইভাবে এটাকেও সামনে এনে দাও। উইল হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করিয়ে থাকবে? মিনা উইল হ্যাভ সিন এ টাইগার, মিনা একটি বাঘ দেখিয়ে থাকবে। মিনা কি একটি বাঘ দেখিয়ে থাকবে? তাহলে উইলটিকে সামনে এনে দাও, মিনাকে পিছনে এনে দাও। উইল মিনা হ্যাভ সিন এ টাইগার, মিনা কি একটি বাঘ দেখে থাকবে? এবার আবার উইলটিকে সামনে এনে দাও একইভাবে। খুব সহজ, খুব সহজ, যদি তোমরা সহজভাবে নিতে জানো তাহলে খুব সহজ। কি ছিল রাম, কি ছিল এটা? আচ্ছা ধরি এটা রাম, রাম উইল হ্যাভ, রাম উইল হ্যাভ বিন ড্রাইভিং এ বাইসাইকেল ফর অ্যান আওয়ার, ওটা বয় ছিল, বয়, আচ্ছা বয় ছিল এটা, দ্য বয়। তবে দা বয়টাকে কী করতে হবে? উইল দা বয় করতে হবে, উইলটাকে সামনে আনতে হবে। উইল দা বয়, উইল দা বয় কোশ্চেন মার্ক দিয়ে বলবে না। উইল দা বয় হ্যাভ বিন ড্রাইভিং এ বাইসাইকেল ফর অ্যান আওয়ার, ছেলেটি কি 1 ঘন্টা যাবৎ সাইকেল চালাতে থাকবে? এই হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তো আমরা আজকে কি দেখলাম? আজকে দেখলাম আমরা প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্সের ইয়েস নো কোশ্চেন কী করে করতে হয়। এরপর আমরা দেখব ডাব্লিউএস কোশ্চেন কী করে করতে হয়। এই ইয়েস নো কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক বুঝে না থাকো, তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদের বারবার বলবো ভিডিওগুলো একটু রিভিশন করে দেখতে, বারবার একটু ভালো করে দেখতে বলবো। তাহলে ইয়েস নোটা যদি একবার তোমাদের মাথায় ঢুকে যায়, তাহলে এরপরেই কিন্তু ডাব্লিউএস শুধু বসিয়ে, ডাব্লিউএস করার কিন্তু কিচ্ছু নয়, ডাব্লিউএস শুধু ডাব্লিউএস ওয়ার্ডটিকে সামনে বসিয়ে দেওয়াটাই হচ্ছে কাজ। সাপোজ আমি তোমাদের একটা এই উদাহরণটা দেখা দিচ্ছি। এখানে কি আছে, এখানে কি আছে, প্রশ্নটা কি আছে দেখো তো। উইল হি কুক রাইস, সে কি ভাত রান্না করবে? এবার যদি আমি বলি যে সে কি রান্না করবে, শুধু সামনে হোয়াট বসায় দাও তো। হোয়াট উইল হি কুক, তাহলে কি রান্না করবে? ভাত। ভাতটাকে, উত্তরটাকে বাদ দিতে হবে। সে কি রান্না করবে? সে ভাত রান্না করবে। এই হয়ে গেল। তো এই ডাব্লিউএস কোশ্চেন খুবই সহজ, আমি সবগুলোই করিয়ে দেবো। কিন্তু তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই ইয়েস নো কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। আর যদি ইয়েস নো বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে তোমরা টেন্সগুলোকে ভালো করে দেখে নাও। আর হচ্ছে যদি ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে করে তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলো পেয়ে যাও আর খুব সহজেই তোমরা ক্লাসগুলোকে এনজয় করতে পারো। কিপ ওয়াচিং, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আমি একটার পর একটা তোমাদের ক্লাস দিয়ে যাব। ধন্যবাদ।